नमस्कार আমি অরিন্দম ভগত চলে এসেছি আমাদের আজকে এমসিকিউ সিরিজে ডে 4 নিয়ে 4 নাম্বার ক্লাস আজকে। চলো আজকে আমরা বায়োলজি করব, বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার করব আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রের উপর আমরা আজকে 10টা এমসিকিউ সলভ করব। চলো দেখি। প্রথম কোশ্চেন বলছে নিচের দেখো কি বলেছে, বলছে নিচের কোনটি প্রোটিন বিশ্লেষক উৎসেচক, এর মধ্যে কোনটা প্রোটিনকে ভাঙে পাতি বাংলা ভাষায় এটা। ঠিক আছে, কি কি দিয়েছে এবার অপশন দেখি। স্যার দিয়েছে টায়ালিন, অ্যামাইলেজ, লাইপেজ, পেপসিন। আজকে যে 10টা কোশ্চেন করবো স্যার 10টায় রেলের কোশ্চেন। ঠিক আছে, রেলের কোশ্চেন 10টায় রেলের কোশ্চেন, রেল দেওয়া হয়নি কিন্তু প্রত্যেকটাই কিন্তু রেলের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার চেক করবে, একদম তুলে তুলে কোশ্চেন দেওয়া আছে। নিচের কোনটি প্রোটিন বিশ্লেষক উৎসেচক? টায়ালিন, অ্যামাইলেজ, লাইপেজ, পেপসিন। 4টা অপশন আছে। চলো দেখি আমাদের অ্যান্সার হবে স্যার প্রোটিনকে ভাঙে কি, আমাদের অ্যান্সার হবে পেপসিন। পেপসিন প্রোটিনকে ভাঙে। এবার গল্প হচ্ছে স্যার এই যে পেপসিন যে প্রোটিনকে ভাঙে, এই পেপসিন উৎসেচকটা থাকে কোথায়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার উৎসেচকই বা কি দিয়ে তৈরি, উৎসেচকই বা কি দিয়ে তৈরি। তাহলে মনে রাখবে স্যার উৎসেচক, এই যে উৎসেচক বা এনজাইম, উৎসেচক বা এনজাইম এটা এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। উৎসেচকও স্যার এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। স্যার ও প্রোটিন দিয়ে তৈরি আবার প্রোটিনকে ভাঙে? হ্যাঁ তাই, একদম তাই স্যার, প্রোটিন দিয়ে তৈরি। উৎসেচককে মাথায় রাখবে স্যার, উৎসেচককে বায়ো ক্যাটালিস্ট বলে। উৎসেচককে স্যার বায়ো ক্যাটালিস্ট বলে, বায়ো ক্যাটালিস্ট বলে। জৈব অনুঘটক বলে, জৈব অনুঘটক, জৈব অনুঘটক, জৈব অনুঘটক বলা হয় উৎসেচককে। স্যার অনুঘটক, অনুঘটক কথাটার মানে কি? ঘটক কথার মিনিং কি? ঘটক মানে কি? আমরা নর্মালি ঘটক বলতে কাদেরকে বুঝি? যারা বিয়ে লাগায় তাদেরকে ঘটক বলি তো, মানে দুটো জায়গার মধ্যে সংযোগ তৈরি করে ঘটক। স্যার অনুঘটক হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা, এখানে তো ব্যক্তি না, ব্যক্তি দিয়ে বোঝো, সেই সমস্ত ব্যক্তি যারা দুইটা ফ্যামিলির মধ্যে ঝগড়া চলছে, ওদের মধ্যে ঝগড়াটাকে বাড়িয়ে দিল। নিজে ঝগড়া করবে না, হয়তো দুটো পাশাপাশি ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছে, ওকে গিয়ে একটু পিন কেটে দিল, তোর নামে এগুলো বলছিল, আরেকজনকে গিয়ে বলে দিল তোর নামে এগুলো বলছিল, দুজনের মধ্যে ঝগড়ার গতিটাকে বাড়িয়ে দিল। এটা হচ্ছে অনুঘটকের কাজ। আর জৈব অনুঘটক মানে কিছু অনুঘটক আছে যেগুলো রাসায়নিকভাবে তৈরি, আর কিছু আছে যেগুলো আমাদের শরীর নিজে তৈরি করে, এই জন্য এটা জৈব। তাহলে এই এনজাইম বা উৎসেচক হচ্ছে এক ধরনের জৈব অনুঘটক। তার মানে এটা জৈব কারণ আমাদের শরীর তৈরি করে, অনুঘটক কারণ এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যেটা পরিপাক যে কাজটা সেটাকে একটু ত্বরান্বিত করে দেয়। ঠিক আছে, তাহলে এটা কিসের তৈরি উৎসেচক স্যার? প্রোটিনের তৈরি, বায়োক্যাটালিস্ট, জৈব অনুঘটক বলা হয় উৎসেচককে, মাথায় রাখবে। স্যার পেপসিন এই উৎসেচকটা থাকে কোথায়? স্যার পেপসিন থাকে নর্মালি আমাদের পাকস্থলীতে। আমাদের পাকস্থলীতে স্যার নর্মালি স্টোমাকের মধ্যে পেপসিন থাকে। ঠিক আছে, তাহলে পেপসিন থাকে কোথায়? পাকস্থলীতে পেপসিন থাকে। ঠিক আছে, এই পেপসিনের কাজ কি? প্রোটিনকে ভাঙা। আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, মাংস খাচ্ছি, এই মাংসটা প্রথম ভাঙা পড়ছে আমার পেটে, পাকস্থলীতে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্যার পাকস্থলীতে এই পেপসিন বাদ দিয়ে আর কোন উৎসেচক থাকে? মাথায় রাখবে স্যার পাকস্থলীতে পেপসিন বাদ দিয়ে রেনিন থাকে, রেনিন, রেনিন, রেনিন উৎসেচকটাও কিন্তু পাকস্থলীর মধ্যে প্রেজেন্ট থাকে। স্যার রেনিনের কাজ কি? রেনিন দুধকে দই করে, একদম নোট ডাউন করে রাখবে স্যার, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। রেনিন দুধকে দই করে, মানে আমরা যদি দুধ খাই আমার পেটে গিয়ে কিন্তু সেটা দই হয়ে যাচ্ছে। দেখবে বাচ্চারা দুধ খেলে একটু পরে বমি করলে দই বমি করে, বমিটা দই দই হয়ে যায় দুধটা। কেন? পেটের মধ্যে কি স্যার দইয়ের ফ্যাক্টরি আছে? তা তো নাই। তাহলে নিঃসন্দেহে পেটের মধ্যে এমন কোনো কিছু আছে যে ওই দুধটাকে দই করে দিচ্ছে। কে করে দিচ্ছে? এই উৎসেচকটা করে দিচ্ছে। যত বয়স বাড়ে এই উৎসেচকের ক্ষমতাটা কমে যায়, ওই জন্য বাচ্চারা দেখবে এখনই দুধ খেলো, একটু পরে বমি করছে, দই হয়ে গেছে। কিন্তু আমরা দুধ খেয়ে যদি 2 ঘন্টা পরে করি তাও অতটা হবে না, কারণ আমাদের এই ক্ষমতাটা কমে গেছে রেনিনের। বোঝা গেল স্যার? আচ্ছা, আর কোন কোন উৎসেচক আছে যারা প্রোটিনকে ভাঙে?
একটা তো পেপসিন বুঝে গেলাম, পেপসিন বুঝে গেলাম স্যার ওই কলে হচ্ছে গিয়ে প্রোটিনকে ভাঙে। আর কোন কোন উৎসেচক আছে স্যার মাথায় রাখবে স্যার, আমাদের পেপসিন প্রোটিনকে ভাঙে, তাছাড়াও তোমার হচ্ছে ইরিপসিন, এটাও কিন্তু প্রোটিনকে ভাঙে। ঠিক আছে, এটা কোথায় থাকে ইরিপসিন স্যার? এটা ক্ষুদ্রান্তের কাছে থাকে, ক্ষুদ্রান্তের কাছে থাকে এটা। এটা ক্ষুদ্রান্তের কাছে থাকে। আর কোন উৎসেচক আছে যেটা প্রোটিনকে ভাঙে স্যার? ট্রিপসিন, এটাও প্রোটিনকে ভাঙে। এটা কোথায় থাকে স্যার? এটা স্যার অগ্নাশয়ে থাকে, প্যানক্রিয়াসে থাকে। তাহলে নরমালি আমরা তিনটা উৎসেচকের কথা পড়লাম। কি কি পড়লাম? এক পেপসিনের কথা পড়লাম, পেপসিন প্রোটিনকে ভাঙে। ইরিপসিন প্রোটিনকে ভাঙে, যেটা ক্ষুদ্রান্তের কাছে থাকে। আর একটা স্যার ট্রিপসিন, এটাও প্রোটিনকে ভাঙে, এটা স্যার অগ্নাশয়ের কাছে থাকে, স্যার প্যানক্রিয়াসের কাছে থাকে। বোঝা গেল? তার মধ্যে সব থেকে বেশি প্রোটিনকে ভাঙে হচ্ছে গিয়ে স্যার পেপসিন। পেপসিন সব থেকে বেশি প্রোটিনকে ভাঙে, মাথায় রাখবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে পেপসিন নিয়ে গল্প। তাহলে এখান থেকে আমরা এখন পর্যন্ত কি কি স্যার শিখলাম? আমরা শিখলাম উৎসেচক। উৎসেচকের হচ্ছে উৎসেচক এক ধরনের প্রোটিন। উৎসেচককে বায়োক্যাটালিস্ট, জৈব গুণঘটক বলে। উৎসেচক পেপসিন এক ধরনের উৎসেচক, এই উৎসেচক প্রোটিনকে ভাঙে। পেপসিন বাদ দিয়ে আরও দুটো উৎসেচক যে প্রোটিনকে ভাঙে, একটা হচ্ছে ট্রিপসিন, যে স্যার কোথায় থাকে? ট্রিপসিন থাকে হচ্ছে কি অগ্নাশয়ে। ইরিপসিন কোথায় থাকে স্যার? ক্ষুদ্রান্তে থাকে। এছাড়া আমরা পড়লাম স্যার এই পেটে পাকস্থলিতে পেপসিন থাকে, পাকস্থলিতে পেপসিন বাদ দিয়েও রেনিন থাকে, রেনিন দুধকে দই করে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে স্যার আর একটা কথা মাথায় রাখবে, এই যে পেপসিন উৎসেচকটা, এটা আমাদের রক্ত তঞ্চনে সহযোগিতা করে। রক্ত তঞ্চনে সহযোগিতা করে স্যার আমাদের ক্লটিং অফ ব্লাড, রক্ত তঞ্চনে সহযোগিতা করে পেপসিন উৎসেচক। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে রক্ততঞ্চনে সহযোগিতা করে কোন উৎসেচক? এই পেপসিন স্যার সহযোগিতা করে রক্ততঞ্চনে। ঠিক আছে, তাহলে পেপসিন নিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। স্যার টায়ালিন আর অ্যামাইলেজ, স্যার টায়ালিন অ্যামাইলেজ দুটোই আমাদের লালারসে থাকে, আমাদের দুটোই লালারসে থাকে টায়ালিন অ্যামাইলেজ, এবং দুটোই শর্করা জাতীয় খাবারকে ভাঙে। শর্করা জাতীয় খাবারকে ভাঙে, দুটোই শর্করা জাতীয় খাবারকে ভাঙে। ঠিক আছে, দুটোই স্যার শর্করা জাতীয় খাবারকে ভাঙে হচ্ছে টায়ালিন এবং অ্যামাইলেজ। তার মধ্যে স্যার টায়ালিনটা বেশি থাকে, অ্যামাইলেজটা স্যার, টায়ালিনটা স্যার বেশিরভাগটাই লালারসে থাকে, কিন্তু অ্যামাইলেজ লালারস বাদ দিয়ে আরও কিন্তু অন্য জায়গা থাকে। আমরা যখন অগ্নাশয় দেখব, অগ্নাশয়ের মধ্যেও অ্যামাইলেজ থাকে। ঠিক আছে, কিন্তু টায়ালিনটা শুধুমাত্র কিন্তু লালারসেই থাকে। টায়ালিন অ্যামাইলেজ দুটোই শর্করা জাতীয় খাবারকে ভাঙে। তাহলে কি বললাম স্যার? স্যার অগ্নাশয় তো থাকেই লালারসে, তার সাথে সাথে অগ্নাশয় হচ্ছে গিয়ে আমাদের তোমার হচ্ছে অগ্নাশয়, অ্যামাইলেজ তো লালারসে থাকে, তার সাথে সাথে অ্যামাইলেজ কিন্তু আমাদের অগ্নাশয়ের মধ্যেও উপস্থিত থাকে। ক্লিয়ার হলো? টায়ালিন আমাদের লালারসে থাকে, এরা দুজনেরই কাজ হচ্ছে শর্করা জাতীয় খাবারকে ভাঙা। ক্লিয়ার হয়ে গেছে স্যার? লাইপেজ, স্যার লাইপেজ কোথায় থাকে? লাইপেজ কিন্তু অগ্নাশয়ে থাকে, মাথায় রাখবে। লাইপেজ অগ্নাশয়ে থাকে। তাহলে অগ্নাশয়ে কি কি থাকে? অগ্নাশয়ে লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে, দুটো তো পড়ে নিলাম। একটু আগে স্যার ট্রিপসিনের কথা পড়েছিলাম। তাহলে তিনটাই, এই যে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, তিনটাই থাকে কিন্তু অগ্নাশয়ে। এখানে স্যার টায়ালিন, অ্যামাইলেজ এই দুটো আবার থাকে তোমার লালাগ্রন্থিতেও। ক্লিয়ার এই পর্যন্ত? এই কটা নিয়ে ক্লিয়ার হয়ে গেলে স্যার পরের কোশ্চেনে আসবো। এটা বোঝা গেল? তাহলে আমাদের কোশ্চেন ছিল নিচের কোনটা প্রোটিন বিশ্লেষক উৎসেচক? প্রোটিনকে ভাঙে কে? স্যার আমার অ্যান্সার হয়ে যাবে পেপসিন। এখান থেকে কি বললাম? পেপসিন বাদ দিয়ে আরও দুটো উৎসেচক প্রোটিনকে ভাঙে, ইরিপসিন ভাঙে, ট্রিপসিন ভাঙে। ট্রিপসিন অগ্নাশয়ে থাকে, ইরিপসিন ক্ষুদ্রান্তে থাকে। এছাড়া স্যার এই পেপসিন কোথায় থাকে? আমাদের পাকস্থলিতে থাকে, পাকস্থলিতে রেনিনও থাকে। রেনিনের কাজ কি? দুধকে দই করে। এছাড়া টায়ালিন, অ্যামাইলেজ এই দুটো উৎসেচকই আমাদের লালাগ্রন্থিতে থাকে, এদের কাজ হচ্ছে শর্করা জাতীয় খাবারকে ভাঙা। অ্যামাইলেজ আবার অগ্নাশয়েও থাকে, শর্করা জাতীয় খাবারকে ভাঙে। লাইপেজ কোথায় থাকে স্যার? লাইপেজও স্যার অগ্নাশয়ে থাকে। লাইপেজ স্যার ফ্যাটকে ভাঙে, ফ্যাট জাতীয় খাবারকে ভাঙে।
লাইপেজ হচ্ছে ফ্যাট জাতীয় খাবারকে লাইপেজ ভেঙে দেয়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সম্পূর্ণ আমাদের ক্লিয়ার। চলে আসি স্যার পরবর্তী কোশ্চেনে। বলছে মানব দেহের কোন অঙ্গের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স স্যার আমাদের কোন অঙ্গে যুক্ত থাকে? বৃহদান্ত্রের সাথে আমাদের অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। বৃহদান্ত্রের সাথে আমাদের অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে, বৃহদান্ত্রের সাথে। ঠিক আছে স্যার, এই যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় অ্যাপেন্ডিক্সকে। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে স্যার কোনটা আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ? অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ। কেন স্যার? কেন? কারণ অ্যাপেন্ডিক্স বলা হয় একটা সময় মানুষের, যখন অনেক পুরনো, আমাদের যখন আদিপুরুষ ছিল, যখন নিয়ান্ডারথাল, অস্ট্রালোপিথেকাস যখন মানুষ ছিল, বলছে ওনাদের এই অ্যাপেন্ডিক্স কাজ করতো। কেন? অ্যাপেন্ডিক্সের মেন কাজ হচ্ছে শর্করা জাতীয় যেগুলো সেলুলোজ জাতীয় খাবার, শর্করা না সরি সেলুলোজ জাতীয় যেগুলো খাবার সেইগুলোকে ভাঙা। এবার সেলুলোজ কোনগুলো স্যার? সবুজ জাতীয় যেগুলো কাঁচা সবজি পাতা, এগুলোতে সেলুলোজ থাকে। বলছে এই যে সবুজ জাতীয় জিনিস, এইগুলোকে ভাঙতে আগে সহযোগিতা করতো। আগে মানুষ, আমরা যেহেতু সিদ্ধ করে খেতাম না, আমরা কাঁচা খেতাম, কাঁচা গাছের পাতা খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, তো আমাদের অ্যাপেন্ডিক্সের দরকার পড়ছিল। কিন্তু যখন থেকে আমরা আগুনের ব্যবহার শিখে গেলাম, ধীরে ধীরে রান্না করা শিখে গেলাম, আর অ্যাপেন্ডিক্সের দরকার পড়ে না, কারণ আমরা সিদ্ধ করে খাই, তো এমনি সেলুলোজটা গলে যায়। তো সেই জন্য ধীরে 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 আমাদের অ্যাপেন্ডিক্স কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের শরীরে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, বেড়ে যখন অ্যাপেন্ডিক্সটা, এটা ধরুন অ্যাপেন্ডিক্স বেড়ে গেছে, তো পাশের অর্গানকে খোঁচা মারে, তখন আমাদের ব্যথা করে। তো অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, কেটে বাদ দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। কাদের কাজ করে? যারা এখনও কাঁচা শাকসবজি খায়, ঘাস পাতা খায়, তাদের এখনও কাজ করে, যেমন গরু ছাগল, এদের কিন্তু এখনও অ্যাপেন্ডিক্স কাজ করে। বোঝা গেল স্যার? আচ্ছা, বৃহদান্ত্রের স্যার আর কি, বৃহদান্ত্রের কাজ কি? বৃহদান্ত্রের মেন কাজ হচ্ছে স্যার ওয়াটারকে অ্যাবজর্ব করে নেওয়া। আমাদের শরীরের যে জল আছে, জলকে শোষণ করে নেয় বৃহদান্ত্র। ঠিক আছে, আমাদের শরীরের জলকে শোষণ করে নেয় বৃহদান্ত্র। মানে জলকে শোষণ করে বলতে খাবার থেকে। ধরে নাও আমি বললো আমার সারাদিনে 3 লিটার জল খাওয়া দরকার, আমি 1 লিটার খাচ্ছি, তাহলে বাকি জল আর কি আমার শরীরে কোনো জল তৈরি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আমি যে ভাত খাচ্ছি, আরও যে খাবার খাচ্ছি, সেইগুলো খাবারের মধ্যেও তো জল রয়েছে, লিকুইড পার্ট রয়েছে। সেই লিকুইড পার্টগুলোকে বৃহদান্ত্র করে কি সেখান থেকে লিকুইড পার্টটাকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে এই যে জল জাতীয় জিনিস, লিকুইড পার্টকে অ্যাবজর্ব করা হচ্ছে বৃহদান্ত্রের কাজ। ধরে নাও বৃহদান্ত্র ঠিকঠাক কাজ করছে না আমার, ধরে নাও বিয়ে বাড়ি গেছি, ফ্রির খাবার একদম বেল ফেল খুলে খেতে গেছি, খেয়ে এমন খাওয়া খেয়েছি গলা পর্যন্ত খেয়ে নিচ্ছে, হা করলে গলা দিয়ে খাবার দেখা যাবে, এরকম খাবার খেয়েছি। এবার বৃহদান্ত্রেরও তো একটা ক্ষমতা আছে, ও বৃহদান্ত্র কাজ করা ছেড়ে দিয়েছে, ও যে পারছি না আর। তো যদি বৃহদান্ত্র কাজ না করে তাহলে কি হবে বলো তো? জলটা অ্যাবজর্ব করতে পারবে না, তাহলে জলযুক্ত খাবারই আমার তাহলে বায়ু দিয়ে বেরিয়ে যাবে, জলটা বায়ু দিয়ে বেরিয়ে যাবে, মানে আমার মল দিয়ে জলটা বেরিয়ে যাবে। এবার যদি জলটা বেরিয়ে যায়, তার মানে কি আমার শরীরে জলের ঘাটতি হবে, ডিহাইড্রেশন তৈরি হবে। তাহলে স্যার এখান থেকেই শুরু হয় এই যে যত লুজ মোশন রিলেটেড যত অসুখ, সমস্ত কিছু বৃহদান্ত্রের জন্য হয়। যেহেতু বৃহদান্ত্র তোমার ঠিকঠাক কাজ না করলেই জলযুক্ত তোমার হচ্ছে মল বাইরে বেরাতে থাকবে, তখন আমাদের লুজ মোশন শুরু হলো, ডায়রিয়া, কলেরা, যত বৃহদান্ত্র মানে যত লুজ মোশন টাইপের রোগ আছে সব হচ্ছে বৃহদান্ত্র গঠিত রোগ। বোঝা গেল? আসি ক্ষুদ্রান্ত স্যার। ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের শরীরের এমন একটা ডাইজেস্টিভ অর্গান যেখানে সব থেকে বেশি ডাইজেশন হয়, আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন দেয় শরীরের সব থেকে বেশি পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্তের মধ্যে হয়। একটা সুস্থ স্বাভাবিক হিউম্যানের ক্ষুদ্রান্তের লম্বা মোটামুটি 23 ফুট হয়। 23 ফুট মাথায় রাখবে, 23 ফুট পর্যন্ত ক্ষুদ্রান্ত লম্বা হতে পারে। 9 মিটার আমাদের যদি একদম লালাগ্রন্থি থেকে একদম ডাইজেস্টিভ একদম মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যদি পরিমাপ করা হয় সমস্ত কিছুকে 9 মিটার হয়, 9 মিটার। তার মধ্যে ক্ষুদ্রান্তকে যদি পরিমাপ করা হয়, ক্ষুদ্রান্ত স্যার 23 ফুট মতো হয়, এবং এই ক্ষুদ্রান্তেই সব থেকে বেশি পরিপাক হয়। একদম নোট ডাউন করে রাখো, সব থেকে বেশি পরিপাক শরীরের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে হয়। ঠিক আছে, পাকস্থলীর কথা স্যার, ইক্তাশয় নিয়ে কিছু বলার নেই, পাকস্থলীর কথা আসি। পাকস্থলী স্যার, ধরে নাও আমি একটা খাবার খেলাম,
খাবারটা যখনই পাকস্থলিতে গেল, ফার্স্ট পাকস্থলী করবে কি, এটা ধরে নাও পাকস্থলী, ফার্স্ট পাকস্থলী করবে কি, এখানে খাবার এসে ঢুকেছে, এখানে খাবার এসে ঢুকেছে, পাকস্থলী তখনই এর মধ্যে এক ধরনের অ্যাসিড ছাড়তে লাগবে, অ্যাসিড, এক ধরনের অ্যাসিডকে রিলিজ করতে লাগবে। এই যে অ্যাসিডটা পাকস্থলী রিলিজ করবে এটার নাম হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাকে কোশ্চেন দিতে পারে পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে বা হিউম্যান বডিতে কোন অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এবার গল্প হচ্ছে স্যার আমার শরীর যখন অ্যাসিড বানাচ্ছে, কোনো কারণে তো হতে পারে আমি উল্টাপাল্টা খাবার খেয়ে নিয়েছি, বেশি অ্যাসিড শরীর ছেড়ে দিয়েছে, প্রয়োজনের থেকে বেশি ছেড়ে দিয়েছে, তখন আমাদের অ্যাসিডিটি হয়ে যায়। বললেন অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যাসিড অ্যাসিড ভাব লাগছে কেন? কারণ তুমি উল্টাপাল্টা খাবার খেয়েছো, প্রয়োজনের তুলনায় বেশি অ্যাসিড ছেড়ে দিয়েছে শরীর। তাহলে এই অ্যাসিডের ভাবটা, এই যে আমাদের অ্যাসিডিটিটাকে কমানোর জন্য নিঃসন্দেহে আমাকে কোনো ক্ষার জাতীয় ওষুধ খেতে হবে বা খাবার খেতে হবে, তাই তো? কারণ ক্ষার খাবো তবেই তো আমার অ্যাসিডের পরিমাণটা প্রতিসম করবে ক্ষারটা। তাহলে আমরা HCl বেশি ক্ষরণ হয়ে গেলে শরীরে বা অ্যাসিডিটি হয়ে গেলে আমরা ইনো খাই, ইনো খাই, জানো তো, ইনো খাই যাতে করে অ্যাসিডিটিটা না হয়। তাহলে ইনোর পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে ইনোতে কোন ক্ষার থাকে। স্যার ইনোতে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে। এর সংকেত হচ্ছে MgOH2, MgOH2, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইনোতে থাকে। এটা যেহেতু ক্ষার সেই জন্য এটা অ্যাসিডের ভাবটাকে তারপরে নষ্ট করে দেয়। বোঝা গেল স্যার? আচ্ছা, এই অ্যাসিড নিয়ে আরেকটা তথ্য এখান থেকে বলছে স্যার, এই অ্যাসিডটা যখন খাবারের উপরে পড়ছে খাবারটাকে ভাঙতে সহযোগিতা করছে, কিন্তু ভাবো তো যে এই অ্যাসিডটা তো ঘুরে এসে এই পাকস্থলীর দেওয়ালেও আঘাত করছে, তার মানে পাকস্থলীরও তো ক্ষতি করছে, আমার দেওয়ালেরও তো, পাকস্থলীর দেওয়ালেরও তো ক্ষতি করছে, করছে তো। কিন্তু শরীর আমাদের তো কিছু হচ্ছে না, তার মানে আমাদের শরীর নিজে থেকে তার বিরুদ্ধে একটা প্রোটেকশন লেয়ার বানিয়ে রেখেছে। তাহলে পাকস্থলীর ভিতরে নিঃসন্দেহে একটা লেয়ার আছে যে এই সেলের হাত থেকে পাকস্থলীর দেওয়ালকে রক্ষা করছে। চলো দেখি স্যার সেই লেয়ারটার নাম কি। ধরো এটা হচ্ছে সেই লেয়ারটা, এটাকে বলা হয় মিউকাস পর্দা, মিউকাস পর্দা, এই লেয়ারটার নাম হচ্ছে মিউকাস পর্দা। এই মিউকাস পর্দা এই অ্যাসিডের হাত থেকে পাকস্থলীটাকে রক্ষা করছে। ক্লিয়ার হলো? আচ্ছা, আর কি থাকে স্যার পাকস্থলীতে? পাকস্থলীতে স্যার দুটো এনজাইম থাকে, বলা তো হয়েই গেছে। ওটা বাদ দিয়ে আর একটা জিনিস আছে, এখান থেকে কোশ্চেন দেয়, সেটাও বলে দিচ্ছি, তাহলে আমার এই জায়গাটা হয়ে যাবে। স্যার পাকস্থলীতে এরকম খাঁচ 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 থাকে, এটাকে স্যার, এটাকে রুজি বলে, রুজি বলে, খাঁচ 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 থাকে। এবার জিনিসটাকে একটু মানে বোঝার চেষ্টা করো, আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। ধরো এটা পাকস্থলী, ঠিক আছে, এর দেওয়ালে এরকমভাবে রুজি দুই দেওয়ালে বেরিয়ে আছে। বলছে রুজিগুলো নর্মাল অবস্থায় নিস্তেজ অবস্থায় থাকে, মানে একদম নেতিয়ে আছে। যখনই ভিতরে খাবার ঢুকে গেল এগুলো সোজা হয়ে যায়, সতেজ হয়ে খাবারটাকে দুই দিক থেকে আঘাত করতে থাকে যাতে করে খাবারটা ভেঙে যায়। ঠিক আছে, গল্প হচ্ছে স্যার যখন ধরে নাও তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছো, 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে আছো, তাহলে এই আমার পাকস্থলী ছিল, তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছো, তাহলে দেওয়াল দুটো চুপসে গেছে, ছোট হয়ে গেছে। যখনই ছোট হয়ে গেছে তাহলে এই দেওয়ালের যে রুজিগুলো ছিল এই দেওয়ালটা যখন ওর কাছে চলে এসছে তখন এ ভাবছে, এই রুজিগুলো ভাবছে খাবার চলে এসছে। বোঝার চেষ্টা করো, দুটো দেওয়াল যখন কাছাকাছি চলে এসছে, এর তো তার ব্রেন নাই, এই রুজি এখানকার রুজিগুলো ভাবছে এই দেওয়ালটাকে ওর খাওয়ার, তখন এই রুজিটা এই দেওয়ালে আঘাত করতে থাকে। একই রকমভাবে এই দেওয়ালের যে রুজিগুলো ও এই দেওয়ালকে খাওয়ার মনে করে, এর গায়ে আঘাত করতে থাকে, তখন অটোমেটিক দুই দিকে রুজি দুই দেওয়ালে আঘাত করে, আমাদের পেটে খোঁচা লাগে। আমরা বলি না খিদা পেয়েছে, পেটে খোঁচা লাগছে, ইঁদুর দৌড়াচ্ছে পেটে, তার মানে এই যে খোঁচাটা মারছে এই রুজি মারছে। ক্লিয়ার হলো স্যার? মাথায় রাখবে রুজি থাকে আমাদের পাকস্থলীতে। এই গেল কোশ্চেন নাম্বার 2। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে।
কোশ্চেন নাম্বার 3 দেখো বলছে নিচের কোন বস্তুটি গল ব্লাডারে সঞ্চিত হয়? গল ব্লাডার মানে স্যার, গল ব্লাডার মানে পিত্তথলি। পিত্তথলিতে কোনটা সঞ্চিত হয় সেটা বের করতে দিয়েছে। স্যার আমরা দেখেই বুঝতে পারছি লিম্ফ, জল, রক্ত, পিত্ত, আমরা দেখেই বুঝতে পারছি স্যার কি জমা হয়? পিত্তথলিতে পিত্ত জমা হয়, পিত্ত জমা হয়। তাহলে স্যার গল্প এখান থেকে স্যার একটাই কোশ্চেন যে আমাদের যে গল ব্লাডারে যে পিত্ত জমা হয়, আমাদের যে কলে হচ্ছে পিত্তথলিতে পিত্ত জমা হয়, সেটা তাহলে তৈরিও কি পিত্তথলিতেই হয়? আমাদের যে বাইলটা, পিত্ত রসটা, সেটা কি পিত্তথলিতে তৈরি হয়? না, লিভার তৈরি করে। মাথায় রাখবে স্যার, পিত্ত তৈরি হয় লিভারে, পিত্ত তৈরি হয় লিভারে যকৃতে, কিন্তু এটা জমা থাকে পিত্তথলিতে, গল ব্লাডারে। এটা পিত্ত তৈরি হয় লিভারে, লিভার তৈরি করে দেয়, কিন্তু ওটা লিভার থেকে বেরিয়ে গিয়ে পিত্তথলিতে জমা থাকে। ক্লিয়ার হলো? তাহলে এই গেল স্যার পিত্ত নিয়ে গল্প। স্যার পিত্ত গল ব্লাডারে, গল ব্লাডারে স্যার পাথর হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন দেয় এই যে পিত্তথলিতে বা গল ব্লাডারে যে পাথর হয়ে গেছে, পাথরটা কিসের তৈরি? ক্যালসিয়াম অক্সালেটের তৈরি। মাথায় রাখবে স্যার, ক্যালসিয়াম অক্সালেটের তৈরি সেই পাথর, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সালেটের তৈরি সেই পাথর। রক্ত নিয়ে এখন কিছু বলছি না, রক্ত নিয়ে অনেক বলার আছে, কিন্তু রক্ত নিয়ে আমরা যখন ব্লাড চ্যাপ্টার পড়বো তখন আমরা রক্ত নিয়ে ডিটেলস আলোচনা করব। কারণ এখন রক্ত নিয়ে বলতে গেলে রক্ত যেহেতু আমাদের রক্ত আলাদা চ্যাপ্টার রয়েছেই, তো এখন ফালতু রক্ত নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি না। স্যার জলের কথা তো জানোই, জল হচ্ছে H2O। জলকে অ্যাবজর্ব করে কে? একটু আগেই বললাম, বৃহদান্ত্র জলকে অ্যাবজর্ব করে। পরের কোশ্চেন দেখো, বলছে স্যার নিচের কোন প্রাণীটির অন্ত্র অপেক্ষাকৃত বড়? মানে কার, লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইনের কথা নর্মালি বলেছে, ক্ষুদ্রান্তের কথাই বলেছে। বলছে কার সব থেকে বড়? এদের মধ্যে কুকুর, বাঘ, খরগোশ, শেয়াল, এদের মধ্যে কার সব থেকে বড় ক্ষুদ্রান্ত দেখা যায়? এবার গল্প হচ্ছে স্যার, তাহলে কি আমি ধরে নাও আমি বলে দিলাম এটার অ্যান্সার খরগোশ হবে, তাহলে স্যার আপনি জানেন বলে দিলেন, আপনি কুকুর, বাঘ, খরগোশ আর শেয়ালেরটা জানেন কোনটা কার কতটা, ওই জন্য আপনি বলে দিলেন। বলছে মোটেও না স্যার, মাথায় রাখবে তৃণভোজী যারা প্রাণী, যারা তৃণভোজী প্রাণী তাদের ক্ষুদ্রান্তের পরিমাণটা লম্বাতে বড় হয়। তোমার দেখে মনে হবে কুকুর, বাঘ, আচ্ছা বাঘ তো অনেক বড় প্রাণী, তার মানে ওর ক্ষুদ্রান্ত বড় হবে না। খরগোশ ছোট প্রাণী, কিন্তু খরগোশের ক্ষুদ্রান্ত বড় হয়। বলছে তৃণভোজী প্রাণীর ক্ষুদ্রান্ত বড় হয়। দেখো এখানে যে 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে একটাই তৃণভোজী প্রাণী আছে, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো যে স্যার যে আমাদের কি অ্যান্সার হবে? স্যার আমাদের খরগোশ অ্যান্সার হবে। পরীক্ষাতে যাই দেখ না কেন স্যার এইভাবেই দিবে, 3টা থাকবে মাংসাশী প্রাণী, 1টা থাকবে তৃণভোজী প্রাণী। তাহলে বুঝে গেছে স্যার আমাদের অ্যান্সার কি হবে? আমাদের খরগোশ অ্যান্সার হবে, খরগোশ অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার বলছে পিত্তরসের কাজগুলি নিচে দেওয়া আছে, কোনটি এর কাজ নয়? বলছে 4টা যে কাজ দিয়েছে এর মধ্যে কোনটা পিত্তরস বাইল জুসের কাজ নয়, এটা আমাদের জানতে হবে। প্রথম কথা বলেছে স্যার ফ্যাটের ইমালসিফিকেশন, তাহলে আমাকে জানতে হবে ফ্যাটের ইমালসিফিকেশন কি জিনিস। ঠিক আছে, অনেকে জানো, হয়তো জানলে কমেন্ট করবে। চলো আমরা একটু আলোচনা করি ফ্যাটের ইমালসিফিকেশন। বলছে স্যার পিত্ত আর পিত্ত রস দুটো কিন্তু আলাদা জিনিস, আলাদা ঠিক না, মানে দুটো টার্ম আলাদা। দেখো পিত্ত হচ্ছে পুরো পাটটা, মানে পিত্তথলিতে যে পুরোটা তৈরি হচ্ছে, ভেতরে যে রসটা পুরোটা তৈরি হচ্ছে সেটা পিত্ত।
এবার পিত্তর মধ্যে ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে রসগুলো থাকে পিত্তের ভিতরে টোটালটা কিন্তু পিত্ত, যে সবুজ অংশটা থাকে ক্ষার সেটা কিন্তু টোটালটা পিত্ত। এবার ওর মধ্যে থাকে পিত্ত রস, পিত্ত লবণ, এগুলো ছোট 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 জিনিস দিয়ে পিত্তটা তৈরি। তার মানে অ্যাকচুয়ালি বলতে পারো পিত্তরই এক ভিতরের পোর্শন হচ্ছে পিত্তরস, ঠিক আছে, পিত্তরস দিয়েই পিত্ত তৈরি। এবার পিত্তরস, পিত্ত তোমার হচ্ছে লবণ আছে। তো ফ্যাটের ইমালসিফিকেশনটা কি বলছে, এই যে পিত্ত রসগুলো থাকে, এই যে তোমার হচ্ছে বাইল সল্ট বলো, পিত্ত লবণ বলো, পিত্ত রস বলো, এরা যেটা থাকে এরা করে কি ফ্যাটকে, এটা ধরনের ফ্যাটকে ছোট 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 কণায় ভেঙে দেয়, ফ্যাটকে ছোট 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 কণায় ভেঙে দেয়। এই যে বড় একটা ফ্যাটকে ছোট ছোট কণায় ভেঙে দেওয়া পিত্ত রসের দ্বারা ইজ কল্ড দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট। এই ফ্যাটটাকে ছোট ছোট কণায় যে ভেঙে দিচ্ছে এটাই হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশন। তাহলে ফ্যাটের ইমালসিফিকেশন কার দ্বারা হয় স্যার? মেনলি বাইল সল্ট, পিত্ত লবণের দ্বারা হয়, ঠিক আছে। আচ্ছা, একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, এখানে দেওয়া নেই, একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, মাথায় রাখবে। এই যে এই ঘটনাটা দেখতে পাচ্ছ না, এই যে এই তোমার ফ্যাটকে ভেঙে ছোট ছোট কণায় ভেঙে দিচ্ছে, এই ঘটনাটা না আমরা দৈনন্দিন জীবনেও আমাদের একটা ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। কোন ঘটনা বলো তো? আমরা যে কাপড় কাচি না, কাপড় কাচি, তো কাপড়ে দেখবে তোমার হচ্ছে নোংরা হয়ে গেছে, বড় বড় নোংরার কণা লেগে আছে কাপড়ে। আমরা যখন কাপড়ে সার্ফ দিই তখন এই যে ডিটারজেন্ট বা সার্ফ দিচ্ছি, এর জন্য কি হয়, ওই নোংরাগুলো ছোট 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 কণায় ভেঙে যায়, যার ফলে তারপরে ওটা সুন্দর করে ধুয়ে বেরিয়ে যায়। তাহলে এই যে পিত্ত রসটা যেমন ফ্যাটকে ছোট ছোট কণায় ভেঙে দিচ্ছে, ইমালসিফিকেশন অফ ফ্যাট, এটা সামঞ্জস্যপূর্ণ একটা নোংরা জামা কাপড়ের ওপর যে সার্ফের প্রলেপ পড়ছে তার সাথে। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, এমনি বলছি না, পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। যদি তোমরা বাড়িতে চেক করো দেখতে পাবে রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে ইমালসিফিকেশন অফ ফ্যাট, ফ্যাটের আর্দ্র বিশ্লেষণ নিচের কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ। ওখানে একটা অপশন ছিল যে নোংরার ওপরে সাবানের প্রলেপ দেওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্লিয়ার হলো কেন সামঞ্জস্যপূর্ণ? আচ্ছা, তাহলে কোনটি এর কাজ নয়? তার মানে স্যার ফ্যাটের ইমালসিফিকেশন অবশ্যই এর কাজ পিত্তরসের। আচ্ছা, দ্বিতীয় আসি প্রোটিন পরিপাক করা। পিত্তরস তো স্যার প্রোটিন পরিপাক করে না, তাহলে এটা ওর কাজ নয়। আরও দুটো অপশন আছে, দেখে নিই। অগ্নাশয়ের উৎসেচক দ্বারা খাদ্যের পরিপাকের জন্য ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। একদম ঠিক, একদম ঠিক স্যার, এটাও একদম ঠিক কথা। কি জিনিস এটাও বলে দিচ্ছি। ধরো ভালো করে বুঝবে, আগে বুঝিয়ে নিই তারপরে ওইটার সাথে ম্যাচ করাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে, আচ্ছা এটা এত বড় করব না, ধরো এটা ক্ষুদ্রান্ত, পাকস্থলী, ঠিক আছে, এর সাথে ক্ষুদ্রান্ত কানেক্ট হয়ে আছে, ধরো এর সাথে ক্ষুদ্রান্ত কানেক্ট হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে ধরে নাও এটা অগ্নাশয়, এটা ধরো অগ্নাশয়, প্যানক্রিয়াস। ধরো এটা হচ্ছে লিভার আর এটা হচ্ছে ধরো পিত্তথলি। এটা লিভার, এটা হচ্ছে গল ব্লাডার, ঠিক আছে। এখান থেকে লিভার থেকে পিত্তরস তৈরি হচ্ছে, পিত্তথলিতে গিয়ে জমা হচ্ছে। এটা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে স্যার 3 ধরনের উৎসেচক থাকে, লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। লাইপেজ ফ্যাটকে ভাঙে, অ্যামাইলেজ হচ্ছে শর্করাকে ভাঙে, ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙে। এটা ধরে নাও পাকস্থলী, এটা ক্ষুদ্রান্ত, তারপরে এর সাথে বৃহদান্ত্র লেগে আছে, এভাবে লেগে আছে। গল্প হচ্ছে খাবারটা যখন ক্ষুদ্রান্তে এসছে তখন নিঃসন্দেহে এই ক্ষুদ্রান্তে যখন খাবার এসছে এর গায়ে বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন বলতে HCl অ্যাসিড এসে মিশেছে। এবার পাকস্থলী তার পুরো খাবার পরিপাক হয়ে যায় না, কিছুটা পরিপাক হয়েছে, মানে প্রোটিন কিছুটা ভেঙেছে, শর্করা কিছুটা ভেঙেছে, ফ্যাট এখনো ভাঙেনি। তো এই অর্ধ পরিপাক হওয়া খাবারটা এবার এখান থেকে এই ক্ষুদ্রান্তে নামছে। তাহলে নিঃসন্দেহে দেখো তো খাবারটাতে, যে খাবারটা ক্ষুদ্রান্তে নামছে ওই খাবারটাতে অ্যাসিড থাকবে না, কারণ অলরেডি তো অ্যাসিড মিশে আছে খাবারটাতে, ওই খাবারটাই তো ক্ষুদ্রান্তে নামছে। এবার অগ্নাশয়ের কাছে লাইপেজ আছে, অ্যামাইলেজ আছে, ট্রিপসিন আছে, একমাত্র অগ্নাশয়ের এই লাইপেজটাই সব থেকে বেশি ফ্যাটকে ভাঙে। ভালো করে বুঝবে, অগ্নাশয়ের এই উৎসেচকগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা
খাবারটাকে পরিপাক হতে সহযোগিতা করে, কারণ লাইপেজ ফ্যাটকে ভাঙে, অ্যামাইলেজ শর্করাকে ভাঙে, ট্রিপসিন প্রোটিনকে ভাঙে, লাগবে। কিন্তু অগ্নাশয় হচ্ছে একটু লাট সাহেব টাইপের। কেমন লাট সাহেবই? বলছে অগ্নাশয় বলছে খাবারে যতক্ষণ অ্যাসিড আছে ততক্ষণ আমি আমার কোনো উৎসেচক খাবারে দিব না। দেখো তো কি অদ্ভুত সমস্যা তৈরি হলো। যে খাবারটা নামছে অ্যাসিডযুক্ত খাবার, অগ্নাশয় বলছে আমি আমার উৎসেচকগুলো তখনই দিব যখন খাবারে অ্যাসিড থাকবে না। তাহলে শরীর করবে কি? শরীর বলল যে, লিভার বলল দ্বারা আমি ব্যবস্থা করছি। লিভার শুরু করে দিল পিত্তরস বানানো, দিয়ে এটাকে জমা করলো পিত্তথলিতে। এবার এই যে পিত্তরস সবুজ কালারের হয়, দেখবে প্রচণ্ড তিতা, একটু কেটে গেলে গোটা মাংসের সত্যানাশ, বা মাছ থাকলে গোটা মাছ তিতা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে প্রচণ্ড রকম ক্ষার। পিত্তরস করে কি, প্রথমে আগে এই খাবারটাতে পিত্তরস মিশিয়ে দেয়। তো যখনই খাবারটাতে পিত্তরস মিশে গেল, তাহলে খাবারটার অ্যাসিড ভাবটা চলে গেল। তারপরে তাহলে অগ্নাশয় নিজের এনজাইমগুলো এর মধ্যে মিশিয়ে দিল। বোঝা গেল? এই কারণে 3 নম্বর যেটা অপশন বলেছে, অগ্নাশয়ের উৎসেচকের দ্বারা খাদ্যের পরিপাকের জন্য ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে, একদম সঠিক কথা এটা। বোঝা গেল কেন সঠিক? আচ্ছা, আর একটা কথা, আচ্ছা থাক, আর বললাম না, বড় করে লাভ নেই। অগ্নাশয় উৎসেচকের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এটাও ঠিক কথা স্যার। তাহলে আমার ভুল কোনটা হলো? বি হলো। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে স্যার আরেকটা কথা বলেই দিই। বলছে দুটো হরমোন আছে, একটার নাম হচ্ছে কোলেস্টোকাইনিন, একটার নাম হচ্ছে সিক্রেটিন। এই দুটো হরমোন কি করে, খাবারটা কখন নামছে, এই একটা হরমোন কোলেস্টোকাইনিন গিয়ে অগ্নাশয়কে সিগন্যাল দেয় যে খাবার নেমে গেছে, আর একটা হরমোন গিয়ে লিভারকে সিগন্যাল দেয় যে এই খাবারে পিত্তরস মেশাও। যখনই পিত্তরস মিশিয়ে দিল, তখন অন্য হরমোন কোলেস্টোকাইনিনকে অগ্নাশয়কে বলে দিল যে তোমার খাবারে পিত্তরস মিশে গেছে, তুমি এবার তোমার এগুলো ছাড়তে পারো। তো এই দুটো হরমোনও এখানে কিন্তু সহযোগিতা করে। কি কি নাম বললাম? কোলেস্টোকাইনিন আর সিক্রেটিন। তাহলে আমার 4টা অপশন ক্লিয়ার হয়ে গেছে। চলো চলে আসি পরের কোশ্চেনে। বলছি স্যার রুমেন কি? রুমেন কি স্যার? রুমেন কি? বলছে রুমেন হচ্ছে স্যার, গরুর পাকস্থলিতে 4টা প্রকোষ্ঠ থাকে। আমাদের যেমন স্যার একটাই প্রকোষ্ঠ, গরুর পাকস্থলিতে 4টা প্রকোষ্ঠ থাকে, তার মধ্যে হচ্ছে একটা রুমেন। তাহলে স্যার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে স্যার কারেক্ট অ্যান্সার। এবার গল্প হচ্ছে স্যার যে আমাকে এবার জানতে হবে আর কি কি থাকে। দেখো, গরুর পাকস্থলীতে 4টা প্রকোষ্ঠ থাকে। 1 নম্বর হচ্ছে রুমেন, 2 হচ্ছে রেটিকিউলাম, স্পেলিং এদিক ওদিক হতে পারে, হ্যাঁ ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওবমাসাম, 4 নম্বর হচ্ছে অ্যাবোমাসাম। এই 4টা হচ্ছে গরুর 4টা তোমার হচ্ছে প্রকোষ্ঠ। তো রুমেনটা স্যার কি? রুমেনটা সব থেকে বড় প্রকোষ্ঠ। রুমেনে কি হয়, রুমেন জাস্ট খাবারটাকে গ্রহণ করে, ঠিক আছে, খাবারটাকে গ্রহণ করে। রেটিকিউলামে খাবারটা কি হয়, ফিল্টার হয়। ওভাসামে খাবার থেকে যে খাদ্য রসগুলো সেগুলোকে অ্যাবজর্ব করে। অ্যাবোমাসামে একদম হিউম্যানের মতো, হিউম্যান যে পাকস্থলী তার মতোই কাজ করে অ্যাবোমাসাম। বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুসগুলোকে নির্গত করে যেভাবে পাচন করতে হয় সেভাবে করে। তো 4টা হচ্ছে পার্ট। দাঁড়াও তোমাকে ছবিও দেখিয়ে দিই, একটু দাঁড়াও ছবি দেখিয়ে দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু এই কোথায় গেল?
এই স্যার দেখো চারটা বললাম, চারটা প্রকোষ্ঠ। রুমেন, এই যে এটা হচ্ছে রুমেন, হলুদটা দেখতে পাচ্ছ স্যার সব থেকে বড় প্রকোষ্ঠ রুমেন। তারপরে হচ্ছে স্যার চলে আসো স্যার রেটিকিউলাম, রেটিকিউলাম। তারপরে চলে আসো স্যার ওমাসাম, ওমাসাম, অ্যাবোমাসাম। এই চারটা প্রকোষ্ঠ হচ্ছে গরু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা ব্যাক করে আসি। তাহলে অন্যান্য অপশন দেখো, থলির আকারে খাদ্যনালী মোটেও হবে না। একটি গরুর ডিওডেনামের প্রথম অংশ মোটেও হবে না। স্যার ডিওডেনাম কিসের পার্ট স্যার বলো তো? আচ্ছা পরে পরে যখন আসছে বলছি। 3 নম্বর হচ্ছে স্যার পৌষ্টিক নালীর একটি অঞ্চল যেখানে জাবর কাটা খাদ্য তৈরি হয়, একদম হবে না। স্যার খাদ্য সঞ্চয় করার জন্য পাকস্থলীর একটি প্রকোষ্ঠ, বুঝতেই পারছো পাকস্থলীর একটি প্রকোষ্ঠ হচ্ছে এটা। চলে আসি স্যার পরের কোশ্চেনে। দেখো বলেছে স্যার একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখবিবরে কতগুলো ইনসিজার দাঁত থাকে? ইনসিজার দাঁতের সংখ্যা জানতে চেয়েছে স্যার। আমাদের ইনসিজার দাঁতের সংখ্যা হচ্ছে 8টি, অপশন নাম্বার বি 8টি। তাহলে একটু আমরা এবার দাঁত নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। বলছে বলো তো প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কয়টি? বলো কতটি হবে, কমেন্ট করো। কতটি স্যার? 32টি। 32 হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা। তার মানে আমার যদি দুটো চোয়াল থাকে তাহলে ওপরের চোয়ালে 16টা, নিচের চোয়ালে 16টা, এটাই তো গল্প। তাহলে নিচের চোয়ালে আছে 16টা, আমার তাহলে 32টা দাঁত পড়ার দরকার নেই। যদি আমি 16টা দাঁত সম্পর্কে পড়ে নিই তাহলেই আমার 32টা কমপ্লিট হয়ে যাবে, কারণ সেম জিনিস ওপরে আছে। তাহলে আমি 16টা দাঁতের যদি ছবি আঁকি, দেখো 16টা দাঁতের ছবি আঁকলাম, আমি একে না মাঝ বরাবর ভাগ করে দিচ্ছি। তাহলে এই দিকে 8টা, এই দিকে 8টা। বলছে এই যে 8টা, এই 8টার এই 8টা দেখতেও সেম। তার মানে আমাকে 16টা পড়ারও দরকার নেই। যদি 8টা দাঁত পড়ে নিই তাহলে আমার 16টা কমপ্লিট। একে ডবল করে দেবো 16 হয়ে গেল, আর এই 16কে ডবল করে দেবো 32 হয়ে যাবে। তাহলে আমি 8টা দাঁত পড়লে হয়ে যাবে। তাহলে এই 8টা দাঁতের মধ্যে দেখি কি থাকে। স্যার 8টার মধ্যে প্রথম যে দুটো দাঁত, মানে আমাদের যে সামনে যে 4টা দাঁত প্রথম বেরায় তার মধ্যে যে দুটো, এই দুটোকে বলা হয় ইনসিজার। তাহলে এই দুটো হচ্ছে ইনসিজার। তারপরে একটা দাঁত যেটা একটু চোখা থাকে, যেটা মানুষের ঠিক বোঝা যায় না, আমাদেরও আছে কিন্তু বোঝা যায় না, কিন্তু যারা মাংসাশী প্রাণী কাঁচা মাংস খায় যেমন কুকুর, বাঘ, এদের বোঝা যায়, একটু ছোচালো থাকে, এটাকে বলা হয় ক্যানাইন দাঁত। তাহলে ইনসিজার দুটা, ক্যানাইন একটা। তারপরের যে দুটো দাঁত এটাকে বলা হয় স্যার প্রিমোলার। প্রিমোলার এটা হচ্ছে দুটো থাকে, প্রিমোলার। আর শেষের যে 3টা দাঁত, চোয়াল দাঁত যেটাকে বলি স্যার, এটা হচ্ছে 3টা দাঁত, এটা হচ্ছে মোলার। তাহলে আমাদের যে 8টা দাঁতের ডিভিশন করলাম তার মধ্যে 2টা ইনসিজার, একটা ক্যানাইন, 2টো প্রিমোলার, 3টা মোলার। ঠিক আছে, এবার বলো তো স্যার এখানে ইনসিজার দাঁতের সংখ্যা বলতে জানতে চেয়েছে। তাহলে এখানে যদি 2টা থাকে তাহলে এইদিকেও 2টা, 4টা, তাহলে নিচে 4টা থাকলে ওপরে 4টা, তাহলে 8টা হয়ে গেল। তাহলে ইনসিজার দাঁত আছে 8টা। যদি তোমাকে বলতো ক্যানাইন দাঁত কটা আছে, একটা, তাহলে এইদিকে একটা, 2টা, ওপরে 2টা, মানে যে কোনো এই যে এটা মুখস্থ রাখবে, 4 দিয়ে গুণ করবে, টোটাল বেরিয়ে যাবে। তাহলে দেখো তো 2 1 2 3 পরীক্ষায় কোশ্চেন এটাও দিয়েছে মানুষের দাঁতের সূত্র কত। তাহলে মানুষের দাঁতের সূত্র হচ্ছে 2 1 2 3। এই সূত্রটা এখান থেকেই আসলো, 2 1 2 3, মানে 2টা ইনসিজার, একটা ক্যানাইন, 2টো প্রিমোলার, 3টা মোলার। ঠিক আছে, যদি বলে টোটাল মানুষের প্রিমোলার দাঁতের সংখ্যা কয়টি, তাহলে 2 × 4 8টি। মোলার দাঁত কটা, 12টা। ইনসিজার কটা, 8টা। ক্যানাইন কটা, 4টা। যদি বলে একটা চোয়ালে ইনসিজার কটা, 4টা। ক্যানাইন কটা, 2টা। প্রিমোলার 4টা, মোলার 6টা। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে দুধের দাঁতের সংখ্যা কয়টি, মানে বাচ্চাদের কটা দাঁত থাকে, যেটাকে আমরা তুলে ফেলে দিই। কটা দাঁত থাকে বাচ্চাদের? বাচ্চাদের স্যার 20টা দাঁত থাকে, 20টা। দুধের দাঁত 20টা, যে 20টাকে আমরা তুলে ফেলে দিই।
তাহলে দেখো তো 20টা যদি দাঁত থাকে তাহলে নিঃসন্দেহে 5টা করে থাকবে, 5 5 10, উপরে 10। তার মানে এই 8টার মধ্যে যে কোনো 3টা থাকবে না। কোন 3টা থাকে না স্যার? এই যে প্রিমোলার, এটা বাচ্চাদের থাকে না। ইনসিজার 2টাই থাকে, ক্যানাইন থাকে, প্রিমোলার একটাও থাকে না, মানে 0। আর মোলারের শেষেরটা থাকে না, শেষেরটা থাকে না, বাকি 2টো থাকে। তাহলে বাচ্চার দাঁতের সূত্র 2 1 0 2। ক্লিয়ার হলো? 2 1 0 2, এটা হচ্ছে বাচ্চাদের দাঁতের সূত্র। এদের কোনটা থাকে না? প্রিমোলার থাকে না বাচ্চাদের, মোলারের শেষেরটা থাকে না। এই দাঁতটা না, এই দাঁতটার নামই হচ্ছে উইজডম টিথ। উইজডম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান, যেটাকে হিন্দিতে আকাল বলে, আকাল আকাল আকাল। এই আকাল থেকে আমরা ট্রান্সলেট করতে 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 বাঙালিরা আমরা বলি আক্কেল দাঁত। এটা হচ্ছে সেই আক্কেল দাঁত। ক্লিয়ার হয়ে গেল স্যার? আচ্ছা, আর কি এখান থেকে জিজ্ঞাসা করতে পারে তোমাকে কোশ্চেন? তোমাকে জিজ্ঞাসা করতে পারে স্যার আমাদের শরীরের সব থেকে শক্ত অংশের নাম কি? এটা যদি স্যার দাঁত হয়, তা আমাদের এই দাঁতের উপরে যে আবরণটা দেওয়া থাকে, এই আবরণটার নাম হচ্ছে এনামেল। এনামেল, এই এনামেল হচ্ছে দাঁতের, শুধু দাঁতের না, গোটা হিউম্যান বডির সব থেকে শক্ত অংশ হচ্ছে এনামেল। দাঁতের বাইরে যে আবরণটা থাকে। স্যার কিসের তৈরি? ক্যালসিয়াম ফসফেটের তৈরি। স্যার ক্যালসিয়াম ফসফেটের তৈরি, ক্যালসিয়াম ফসফেটের তৈরি। এই এনামেলটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের তৈরি। আচ্ছা, আমরা দেখব অনেক সময় দাঁত ক্ষয় হয়ে যায়, ভেঙে ভেঙে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়। আচ্ছা স্যার, দাঁত ক্ষয় কেন হয়? আমাদের দাঁতে যদি অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে তাহলে দাঁত ক্ষয় হয়ে যায়। এবার কতটা অ্যাসিড? একটু যদি মুখে অ্যাসিড তৈরি হয় তাহলে কি দাঁত ভাঙতে শুরু করবে? না, বলছে অ্যাসিডের মাত্রা, অ্যাসিডের পিএইচ মাত্রা যদি 5.5 থেকে কমে যায়, পিএইচ মাত্রা দেখো, অ্যাসিডের সাত হচ্ছে নিউট্রাল, সাতের যত কম হবে তত বেশি অ্যাসিড। বলছে 5.5 যদি নিচে নেমে যায় অ্যাসিডের মাত্রা, তাহলে আমাদের দাঁতকে ক্ষয় করা শুরু করে দেবে। এটাও কিন্তু পরীক্ষার কোশ্চেন, তোমাদের পরীক্ষার কোশ্চেন যে দাঁত ক্ষয় করার জন্য পিএইচ এর মাত্রা কত নিচে নামতে হবে? 5.5 এর নিচে নামতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমরা যে কলগেট ইউজ করি, টুথপেস্ট ইউজ করি, এই টুথপেস্টে কি থাকে? নিঃসন্দেহে ক্ষার থাকে। ক্ষার থাকে, তাহলে আমার অ্যাসিড হয়ে যাচ্ছে মুখে, আমি ক্ষার দেবো তাহলে তো অ্যাসিডের ভাবটা যাবে। তাই নিঃসন্দেহে যত ধরনের টুথপেস্ট ইউজ করি ওগুলোতে ক্ষার থাকে। ঠিক আছে? আচ্ছা, দাঁত থেকে এইগুলো স্যার দাঁতের কোশ্চেন ছিল, বলে দিলাম দাঁত থেকে কোশ্চেন। আচ্ছা, যদি তোমাকে বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার জীবনকালে টোটাল কতটা দাঁত বেরায়? মাথায় রাখবে স্যার, আমরা অ্যান্সার করে দিই 32টা না 52টা দাঁত বেরায়। প্রথমে 20টা তুলে ফেলে দিয়েছি, তারপরে আবার 32টা বেরিয়েছে, তার মানে টোটাল জীবনকালে 52খানা দাঁত বেরায় আমাদের। নেক্সট কোশ্চেনে আসি। নিচের কোনটি ক্যালসিয়াম দিয়ে তৈরি করা হয়? দাঁত এখনই বললাম ক্যালসিয়াম ফসফেটের তৈরি। ব্লাড তো স্যার না, ব্লাড তো আমরা জানি স্যার। ব্লাডের যদি পিএইচ জিজ্ঞাসা করে, ব্লাডের যদি পিএইচ বলে, রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4। রক্ত এক ধরনের ক্ষার, হালকা ক্ষার কিন্তু ক্ষার। দাঁত নিয়ে অধ্যয়নকে অডন্টোলজি বলে, জানা আছে। ব্লাড নিয়ে অধ্যয়নকে কি বলা হয় স্যার? হেমাটোলজি। আচ্ছা, পিত্তের কথা তো আমরা পিত্তরসের কথা তো আমরা ডিটেলসে পড়ে নিয়েছি, তাহলে এখানে আমার বলার কিছু থাকলো না। পরের কোশ্চেনে আসি। বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন অঙ্গের অংশ? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয় স্যার অগ্নাশয়কে। অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয় অগ্নাশয়কে। ঠিক আছে? অগ্নাশয়কে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। স্যার যেহেতু আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি, পরিপাকতন্ত্র পড়ছি, এই জন্য অগ্নাশয় থেকে কি হরমোন বেরায় স্যার? কি বেরায়? হরমোন বেরায় স্যার, এখানে ইনসুলিন বেরায়, কি বেরায় সেটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করছি না। আমরা যখন গ্রন্থি চ্যাপ্টার পড়ব তখন আমরা ওই পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যেহেতু আমরা পড়ছি এনজাইম, উৎসেচক, পরিপাকতন্ত্র, সেই জন্য আমরা শুধু এটার মধ্যেই নিজেকে সীমিত রাখি।
না হলে এক একটা স্যার জিনিস এক একটা ক্লাস হয়ে যাবে। যকৃৎ, স্যার যকৃৎ নিয়ে একটু আগেই বললাম, যকৃৎ থেকে কি তৈরি হয়? যকৃৎ থেকে স্যার তৈরি হয় হচ্ছে গিয়ে তোমার ওই পিত্তরস, পিত্ত তৈরি হয় যকৃৎ থেকে, ওটা যকৃতে তৈরি হয়, জমা থাকে পিত্তথলিতে, ঠিক আছে। আমাদের শরীরের সবথেকে বৃহৎ অঙ্গ যদি বলে স্যার তাহলে হচ্ছে যকৃৎ, ঠিক আছে। সবথেকে বড় গ্রন্থি হচ্ছে স্যার যকৃৎ। গল ব্লাডার নিয়ে আমরা ডিটেলস পড়ে নিয়েছি। পড়ে থাকলো স্যার মস্তিষ্ক, স্যার ব্রেন, আমরা এটাও স্যার আমাদের নার্ভাস সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা ব্রেন নিয়ে আলোচনা করব। এখানে স্যার ব্রেন নিয়ে আলোচনা করার মতো কিছু নেই, উৎসেচক রিলেটেড কিছু নেই, ঠিক আছে। ওখানে আমরা আলোচনা করব, ওই জায়গাতে আমরা আলোচনা করব ব্রেন নিয়ে। যেহেতু আমাদের আলাদা মস্তিষ্ক নিয়ে চ্যাপ্টার রয়েছেই, আমরা সেই চ্যাপ্টারে ব্রেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, 1 মিনিট। লাস্ট কোশ্চেন, চলো লাস্ট কোশ্চেনে যাই। কি বলেছে? বলছে ভুল বাক্যটিকে চিহ্নিত করো। 4টার মধ্যে 4টা অপশন দেওয়া আছে, বলেছে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা ভুল আছে সেটাকে আমাকে দেখাতে হবে কোন অপশনটা ভুল আছে। দেখো বলছে আত্তীকরণ ও শোষণ দুটি বজ্র নিষ্কাশনের আগে ঘটে। আচ্ছা স্যার আমি তো জানি না আত্তীকরণ কি আর শোষণ কি, বলছি পরে। খাদ্য গ্রহণের পর পরিপাক ও তারপর বহিষ্করণ ঘটে, বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, শোষণের আগে পরিপাক ঘটে এবং শোষণের পরে আত্তীকরণ হয়, তাও বুঝতে পারলাম না স্যার। আত্তীকরণ খাদ্য গ্রহণের আগে ও শোষণের পরে ঘটে, বুঝতে তো স্যার কিছুই পারলাম না, একবার বুঝিয়ে দেন। চলো বুঝিয়ে নিই একবার। আমাদের এই যে ডাইজেশন সিস্টেম এর 5টা পর্যায় আছে, 5টা পর্যায়ে আমি আগে পরপর লিখি, তারপর ঠিক বুঝতে পারবে কোনটা কি জিনিস। প্রথম হচ্ছে স্যার ইনজেকশন। এই কোথায় গেল, কোথায় গেল, 1 মিনিট। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই প্রথমটা হচ্ছে স্যার ইনজেকশন। আবারও বলছি, স্পেলিং নিয়ে কেউ কমেন্ট করো না স্যার স্পেলিং ভুল হয়েছে, নিজের মতো করে স্পেলিং দেখে নেবে, চেক করে নেবে, ঠিক আছে। ইনজেকশন, তারপর হচ্ছে স্যার ডাইজেশন, তারপরে হচ্ছে স্যার অ্যাবজর্পশন, তারপরে অ্যাসিমিলেশন, তারপরে ডিফেকশন। ডিফেকশন 4টা জিনিস বলে দিলাম স্যার, 4টা জিনিস বলে দিলাম। এই 4টা জিনিসকে একটু দেখে নাও। কি কি স্যার, কি কি বললাম? এক হচ্ছে ইনজেকশন, ডাইজেশন, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ডিফেকশন। এই যে 5টা জিনিস, 4টা বলছি, 5টা জিনিস, এই 5টা হচ্ছে তোমার হচ্ছে পরিপাকের 5টা ধাপ। পরপর পরপর এই ঘটনাগুলো আমাদের মধ্যে ঘটে। প্রত্যেকটার বাংলা জানা নেই, তবে চেষ্টা করছি স্যার। ইনজেকশন মানে হচ্ছে এই যে আত্তীকরণ। এখানে কি হয়, ইনজেকশনে আমরা খাবারটা মুখের মধ্যে যে দিলাম, খাবার বা পানীয় পান করলাম, এটা হচ্ছে ইনজেকশন। ইনজেস্ট করলাম, ওর ভিতরে ঢুকালাম, খাবারটা যে ঢুকালাম মুখের মধ্যে, সে চিবালাম বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পান করলাম, পানীয় থাকলে লিকুইড থাকলে পান করলাম, এটা হচ্ছে ইনজেকশন। স্যার ডাইজেশন কি? ডাইজেশন হচ্ছে পরিপাক। এবার যে খাবারটা আমি, সে খাবার হোক বা লিকুইড হোক, ওটা আমার শরীরে পরিপাক হচ্ছে। এবার পরিপাকের অনেকগুলো ধাপ আছে যেগুলো আমরা একটু আগে দেখলাম, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র হচ্ছে। তাহলে ডাইজেশন হয়ে গেল, পরিপাক হলো। তাহলে খাবার প্রথমে ঢুকলো, তারপরে পরিপাক হলো। অ্যাবজর্পশন, এবার ওখান থেকে শোষণ হবে, মানে যে খাবারটা আমার যে খেলাম ওটা তো পরিপাক হয়ে গেল, এবার তো এই খাবার থেকে যে নিউট্রিয়েন্ট, যে পুষ্টিকর যে জিনিসগুলো, সেগুলো ব্লাড শোষণ করে নিল, রক্ত সেগুলোকে শোষণ করলো। বোঝা গেল স্যার? অ্যাবজর্পশন মানে রক্ত সেখান থেকে যে নিউট্রিয়েন্টগুলো, ওগুলোকে শোষণ করলো, এটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন হচ্ছে এবার ব্লাড যে ওটাকে শোষণ করলো, এবার তো ব্লাড ওটাকে শরীরের দেহ গঠনে ছড়িয়ে দেবে,
অ্যাসিমিলেশন, ও নিজের মতো করে ওই কাজ যেটাকে আমি গ্রহণ করলাম নিউট্রিয়েন্টগুলোকে ওগুলোকে এবার কাজে লাগাচ্ছে, অ্যাসিমিলেশন। ডিফেকশন হচ্ছে লাস্ট, যেখানে আনডাইজেস্টেড ফুড যেগুলো কিছু খাবার আছে যে ধরো যেগুলো তো ডাইজেস্ট হয়ে গেছে কিন্তু কিছু খাবার যেগুলো ডাইজেস্ট হয়নি, ছোটো ছোটো কণা হতে পারে, কিছু হতে পারে যেগুলো আমাদের এখনও পরিপাক হয়নি, ওরকমই থেকে গেছে, আলটিমেট সেইগুলোকে পায়ু দিয়ে বাইরে বের করে দিল। তাহলে কি হলো, পরপর একদম মনে রাখবে, প্রথমে ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ডিফেকশন। প্রথমে খাবার ঢুকলো, ডাইজেস্ট হলো, ব্লাড ওগুলো ওখান থেকে নিউট্রিয়েন্ট গ্রহণ করলো, শরীরের বিভিন্ন গঠনে লাগিয়ে দিল, আর তারপর হচ্ছে যেগুলো আনডাইজেস্টেড ফুড ছিল সেগুলো বাইরে বেরিয়ে গেল। তো এবার আমি গোটা অপশানগুলোতে আসি, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে অপশান। অপশান নাম্বার এ বলেছে আত্তীকরণ মানে গ্রহণ করা এবং শোষণ করা, শোষণ মানে অ্যাবজর্পশন। ইনজেকশন এবং অ্যাবজর্পশন দুটোই বজ্র নিষ্কাশনের আগে ঘটে, মানে ডিফেকশনের আগে হয়, অবশ্যই আগে হয়, তাহলে এটা ঠিক আছে এই নাম্বার অপশন। দ্বিতীয় কথা, খাদ্য গ্রহণের পর মানে ইনজেকশনের পর পরিপাক ডাইজেশন হয়, ইনজেকশনের পরেই তো ডাইজেশন হয়, এই পর্যন্ত ঠিক আছে। ও তারপর বহিষ্করণ হয়, তারপরে ডিফেকশন হয়, এটাও ঠিক আছে। তাহলে খাদ্য গ্রহণের পরে পরিপাক হয়, তারপরে বহিষ্করণ হয়, একদম ঠিক কথা। 3 নাম্বার, শোষণের আগে পরিপাক ঘটে এবং শোষণের পরে আত্তীকরণ হয়। শোষণ মানে কি, অ্যাবজর্পশন। বলছে অ্যাবজর্পশন শোষণের আগে পরিপাক হয়, শোষণের আগে ডাইজেশন হয়, একদম ঠিক আছে। এবং শোষণের পরে আত্তীকরণ হয়, শোষণের কি বলেছে, এই আত্তীকরণ মানে কি, শোষণের আগে পরিপাক হয়, শোষণের পরে, তাহলে আত্তীকরণ অ্যাসিমিলেশন, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে, বাংলাটা গন্ডগোল হয়েছে, আত্তীকরণ তাহলে হবে হয়তো শোষণের আগে পরিপাক। একটু আমি চেক করে নিই যে আমার এটার মিনিংটা কি, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি একটু শুধু চেক করে নিই ইংলিশ অ্যাসিমিলেশন মানেটা কি। একটু ওয়েট করো, অ্যাসিমিলেশন মানেটা কি একটু দেখে নিই, বাংলা মিনিংটা কি অ্যাসিমিলেশন। হ্যাঁ সরি, অ্যাসিমিলেশনের বাংলা মিনিং হচ্ছে আত্তীকরণ, জিনিস ওটাই কিন্তু বাংলা মিনিংটা বলা ভুল হয়েছে আমার। আত্তীকরণ মানে হচ্ছে শরীরের বিভিন্ন জিনিসে লাগিয়ে দেওয়া, আর ইনজেকশন মানে হচ্ছে গ্রহণ করা। তো এবার প্রথম থেকে আরেকবার দেখে নিই ঠিকঠাক আছে কিনা। বলছে আত্তীকরণ মানে অ্যাসিমিলেশন ও শোষণ অ্যাবজর্পশন দুটোই বর্জ্য নিষ্কাশনের আগে ঘটে, তাহলে একদম ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিতীয়, খাদ্য গ্রহণের পর পরিপাক হয়, খাদ্য গ্রহণ করা মানে ইনজেকশন, এর পরে পরিপাক হয়, একদম ঠিক আছে, তারপরে বহিষ্করণ হয়, এটাও ঠিক আছে। 3 নাম্বার, শোষণের আগে মানে অ্যাবজর্পশনের আগে পরিপাক হয়, একদম ঠিক, এবং শোষণের পরে আত্তীকরণ হয়, তার মানে শোষণের পরে আত্তীকরণ হয়, অ্যাসিমিলেশন হয়, তাহলে এটাও ঠিক আছে। অপশন নাম্বার 4, আত্তীকরণ মানে অ্যাসিমিলেশন খাদ্য গ্রহণের আগে হয়, খাদ্য গ্রহণের আগে কেমন করে অ্যাসিমিলেশন হবে, আগে আমি খাবো তারপরে না আমার শরীরের মধ্যে ওগুলো ছড়া যাবে, তাহলে এটা তো প্রথমটুকু পড়েই বুঝে গেছি যে স্যার অপশন নাম্বার ডি একদম ভুল আছে। তাহলে একদম পরপর মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষাতে স্যার বাংলা অত যদি ভুলে যাও কোনটা আত্তীকরণ বা কোনটা বর্জ্য নিষ্কাশন, একটু ইংলিশটা মনে রাখবে, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন আর ডিফেকশন, ঠিক আছে। ইনজেকশন মানে হচ্ছে খাবার গ্রহণ করলাম, ডাইজেশন মানে হচ্ছে খাবারটা পরিপাক হলো, অ্যাবজর্পশন মানে হচ্ছে খাবারটা থেকে ব্লাড নিউট্রিয়েন্টটাকে সংগ্রহ করে নিল, অ্যাসিমিলেশন মানে ওর যা যা দরকার ছিল সে কাজগুলো ওটাকে ছড়িয়ে দিল দেহ গঠন করলো, ডিফেকশন যেগুলো আনডাইজেস্টিভ ফুড ছিল, নিউট্রিয়েন্ট ছিল, সেগুলো সব যা ছিল সব বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। এই যে পুরো আমাদের 10টা কোশ্চেন শেষ হলো এখান থেকে। চলো, আশা করি ভালো লাগলো। আমরা আবার কালকে অন্য সাবজেক্টের ক্লাস নিয়ে আসবো। ভালো থাকো, দেখতে থাকো। আর একটা নিউজ রয়েছে, আমরা এএনএম জিএনএমের নেক্সট উইক থেকে ব্যাচ শুরু করছি। কোনো প্ল্যান এই মুহূর্তে ছিল না, হঠাৎ করেই শুরু করা, অনেকে রিকোয়েস্ট করলো তার জন্য। তো আমরা নেক্সট উইকে এএনএম জিএনএমের ব্যাচ শুরু করছি 3 মাস। এটা একটা রিভিশন ব্যাচ হবে, কোনো ফাউন্ডেশন নাই, রিভিশন ব্যাচ হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে
ধরে 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 ডিটেলস আলোচনা করে যাবো, একটু রিভিশন টাইপের আলোচনা হবে, ঠিক আছে? আলোচনা হবে, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার ধরে করানো হবে। আমাদের এখনও 3 মাস, 14 তারিখ জুনের ডেট ঠিক হয়ে গেছে এক্সামের, তো আমাদের হাতে 3 মাস টাইম আছে, তো আমরা এটাকে সেই হিসাবেই এগিয়ে নিয়ে যাব। এবং অন টাইম ফিস রাখা হয়েছে 3000 টাকা। অন টাইম ফিস তোমার একবারই দিতে হবে, তুমি ক্লাস তার সাথে সাথে রেকর্ডিং পেয়ে যাবে। যারা অনলাইনে রেকর্ডিং করতে চাও, রেকর্ডিং ভার্সনও অ্যাভেলেবেল আছে। তো থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার কালকে।